আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের HSC ICT অর্থাৎ তোমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে ওয়েব ডিজাইন এন্ড HTML পরিচিতি, এর আজকে পার্ট 2 ভিডিও হতে যাচ্ছে। এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে তোমার ট্যাগ সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি। অনেকগুলো কোশ্চেন ওখানে সলভ করেছি, তোমরা একটু দেখে নিও ভিডিওটা। আজকের এই ভিডিওতে থিওরিটিক্যাল পার্টটা আলোচনা করব এবং এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা আমি ডিটেইলস কথা বলবো আর কি। তো এই ভিডিওটাতে তোমাদের দেখলে মোটামুটি অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে তোমাদের, এবং সেম টাইপের প্রবলেম হলে তো তুমি পারবে সলভ করতে। তো প্রথম যে কোশ্চেন রেখেছিল HTML এর উদ্ভাবক কে, তাহলে তোমরা নর্মালি এটা জানো, কিন্তু এটা লেখার পিছনে একটা কারণ আছে। এর ভিতর থেকে আবার একটা কোশ্চেন আসে। তো নর্মালি আমরা জানি HTML এর জনক হচ্ছে টিম বার্নার্স-লি, তাই তো? তো এই কোশ্চেনটা আবার টিম বার্নার্স-লির কিন্তু আবার একটা বড় নাম আছে। আমার যতদূর মনে পড়ে এই নামটা হচ্ছে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। আবার বলছি স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি, বাট অপশনে শুধু এটা ছিল টিম বার্নার্স-লি। কিন্তু এই টিম বার্নার্স-লি নিয়ে আরেকটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে কুষ্টিয়া বোর্ড 2019-এ। এই টিম বার্নার্স-লি কি করেছিল তোমাদের 9-10 এর বইয়ে দেখবা, সে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। আবার কার জনক? সে হচ্ছে HTTP এর জনক। সে কি আবিষ্কার করেছে? HTML আবিষ্কার করেছে। সে কোথাকার অধ্যাপক ছিল? MIT, বিখ্যাত যে আমেরিকান ইউনিভার্সিটি রয়েছে তার MIT এর সে কিন্তু অধ্যাপক। সে যে লাইব্রেরিতে গবেষণা করত সে লাইব্রেরিটার নাম হচ্ছে কি? সার্ন। এটা হচ্ছে CERN, তাই তো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই তোমার হচ্ছে টিম বার্নার্স-লি সম্পর্কে আমার এই কয়েকটা জিনিস জানতে হবে। সে হচ্ছে HTTP এবং HTML এর জনক। এই তিনটা তার আবিষ্কারের মধ্যে রয়েছে। সে কোথাকার অধ্যাপক ছিল? MIT এর অধ্যাপক ছিল। এবং কোন লাইব্রেরিতে সে গবেষণা করতো বা ল্যাবরেটরিতে গবেষণা করতো? সে ল্যাবরেটরির নাম হচ্ছে সার্ন। তো এই কোশ্চেনটা এখন বলি, দেখো কোথায় এসেছিল। যে টিম বার্নার্স-লি এর সাথে সম্পর্কযুক্ত কি কি, এখানে লেখছে WW ও MIT এর অধ্যাপক। তারপর WW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তিনি হচ্ছে জনক বা আবিষ্কারক, তারপর হচ্ছে কি MIT এর হচ্ছে অধ্যাপক। 3 নম্বরে আছে তোমার হচ্ছে HTML ও জেনেভার সার্ন। জেনেভার বলতে সুইজারল্যান্ডের যে রাজধানী রয়েছে জেনেভার, এই জেনেভার সার্নে তিনি কি করেছিল? গবেষণা করেছিল আর কি। কিন্তু 2 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে গুগলের জনক ও তড়িৎ প্রকৌশলী। কোনোটাই নয়, কারণ গুগলের জনক উনি না। গুগলের জনক হচ্ছে ল্যারি পেজ, আর ওর একটা ফ্রেন্ড আছে ল্যারি পেজের ফ্রেন্ড আর কি, যাই হোক ব্যাপারটা এরকম। তো ল্যারি পেজের ফ্রেন্ড আছে সার্গেই ব্রিন, তাই না? ওই দুইজন হচ্ছে গুগলের জনক আর কি। আমার জানার মতো দুইজনে এখনো জীবিত আছে এই ভিডিও করা পর্যন্ত আর কি। যাই হোক, তো এবার আসা যাক স্ট্যাটিক ওয়েবসাইট বৈশিষ্ট্য কি। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে কি বুঝি? আমরা যদি ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেখানে ডিটেলস দেখাবো। তো ওয়েবসাইট 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কি হয়? যেসব ওয়েবসাইটগুলো রান করার পর তুমি তথ্য পরিবর্তন করতে পারবা না। মনে করো তুমি একটা ওয়েবসাইট রান করছো, আমি কোডে গিয়ে আবার চেঞ্জ করছি, তুমি কিন্তু আর ওইটা দেখতে পারবা না যে আমি যে চেঞ্জ করেছি। যদি দেখতে চাও তোমাকে আবার রিলোড দিতে হবে বা রান করতে হবে। তাহলে যেসব ওয়েবসাইট রান বা চালু করলে তথ্য পরিবর্তন করা যায় না, সেটা হচ্ছে বা পরিবর্তিত তথ্য দেখা যায় না, সেটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটগুলোতে কি হয়? এই দ্রুত কাজ করে, কারণ স্ট্যাটিক ওয়েবসাইটে কি থাকে না, আমাদের ডাটাবেস থাকে না। কারণ সেই ডাটাবেস থাকলে তো ডাটাবেস থেকে লোড হইতে পারতো তথ্য। তাহলে ডাটাবেস যদি থাকে না স্ট্যাটিক ওয়েবসাইটে, তাহলে এই ধরনের ওয়েবসাইট দ্রুত রান করে বা চালু হয়ে যায়। এবং এই কোশ্চেনটাই তোমার এসেছিল যে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি। তার মধ্যে খ নম্বরে দেওয়া আছে ব্রাউজারে দ্রুত লোড হয়, কারণ এখানে ডাটাবেস থাকে না, অল্প কিছু পেজ নিয়ে এই ধরনের ওয়েবসাইটগুলো হয়। তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি দ্রুত লোড হয়। আচ্ছা, ওয়েব পেজ তৈরিতে আমরা কি ব্যবহার করি? এটা একটা কোশ্চেন এসেছিল যে রাজশাহী বোর্ড 2016-তে ওয়েব পেজ তৈরিতে কি ব্যবহার হয়? HTML এর সঙ্গে যদি আরো থাকে, যেমন CSS থাকে, তোমার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, বাট অপশনে যেটা ছিল ওই অপশনে যদি একটাই অ্যান্সার দিতে হবে, তার মানে ওয়েব পেজ তৈরিতে HTML ব্যবহার করা হয়। এবার বলছে তোমাকে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার হলো কি কি। ওয়েব ব্রাউজারের কয়েকটা নাম বলেছে, তার মধ্যে একটা হচ্ছে গুগল ক্রোম, আর একটা হচ্ছে অ্যাপল সাফারি। ইউটিউব তো কোনো কি না? ইউটিউব কি কোনো ব্রাউজার না। আচ্ছা, ব্রাউজার সম্পর্কে যদি তোমাদের একটা লিস্ট যদি দিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। আমি লিখে ফেলি ব্রাউজার, তোমরা পারলে এটা লিখে নিতে পারো। ব্রাউজার, টপ ব্রাউজারের মধ্যে প্রথমত রয়েছে হচ্ছে গুগল ক্রোম। তারপরে রয়েছে 2 নম্বর যদি বলি, 2 নম্বর হচ্ছে মজিলা ফায়ারফক্স।
আচ্ছা আচ্ছা, মজিলা ফায়ারফক্সের পর কি রয়েছে? 3 নম্বর রয়েছে সাফারি। যদিও এটাকে তুমি সাফারিটাকে কি বলতে পারো, সাফারি সাফারি সাফারি, আমি বানানটা সম্পর্কে কনফিউজড হয়ে গেলাম। সাফারি হচ্ছে এটা, অ্যাপেল সাফারি বা শুধুমাত্র সাফারি। তারপরে তোমরা নর্মালি আর যেগুলো ব্যবহার করো সেটা হচ্ছে মাইক্রোসফট এজ, মাইক্রোসফট এজ ইডিজি। মাইক্রোসফটের আগে একটা ব্রাউজার ছিল যেটা তোমাদের বইয়ে লেখা আছে, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ওটা আরেকটা ব্রাউজার। এটা 4 নম্বর, তাহলে আমি বলে দিই 4 নম্বর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। আমি শর্টকাট লিখে দিলাম, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা এখন নাই মূলত অফিসিয়ালি। তারপরে আরও অনেকগুলো ব্রাউজার রয়েছে, তার মধ্যে মোটামুটি এই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই কয়েকটা হচ্ছে ব্রাউজারের নাম। তো এরপর যদি আমরা দেখি তারপরে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে আইএসপি এর পুনরূপ কি? তোমরা জানো এটা সম্ভবত। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। এমন হতে পারে, আইএসপি সেক্টরটা একটু ব্যাপক, যারাই মূলত ইন্টারনেট সার্ভিসের সঙ্গে রিলেভেন্ট তারাই হচ্ছে আইএসপি। এমন হতে পারে তোমরা যারা ইন্টারনেট বা ওয়াইফাই চালাচ্ছ, যেমন হচ্ছে লিঙ্ক3 হতে পারে একটা আইএসপি, অথবা যারা আর অন্যান্য ডোমেন হোস্টিং সার্ভিসগুলো দিয়ে থাকে, তো সবাইকে বলা হয় আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, নর্মালি যারা তোমার ওয়াইফাই বা অন্যান্য দিচ্ছে তাদেরকেই আইএসপি বলা হয় আর কি। তো যাই হোক, এর পুনরূপটা লাগবে, সেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবার বলছে প্রতিটি ওয়েব অ্যাড্রেসের শুরুতে কোনটি থাকে? যে কোনো ওয়েব অ্যাড্রেস তুমি যখন দেখবা তখন দেখবা শুরুতে এরকম থাকে যে https://www, মনে করো facebook.com দিয়ে দিলাম। তাহলে কি হয়, সবার শুরুতে কি থাকে? HTTPS থাকে, যেটাকে বলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এসটা হচ্ছে কি সিকিউর, যেটা সিকিউরিটি পারপোজে ইউজ করা হয়। তাহলে তোমার অ্যান্সার হবে কি? এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস। যে কোনো ওয়েব অ্যাড্রেসের শুরুতে এটা থাকে। এই কারণে সাধারণত আমরা যখন লিখি আর কি, বা অনলাইনে সার্চ দিই, এটা লেখার দরকার হয় না, কারণ সবগুলোতে যদি থাকে এটা ডিফল্ট ভাবে এটা সাপোর্ট করে আর কি। তো তোমার কোশ্চেন হচ্ছে HTTPS এর না শুরুতে কোনটি থাকে? তাহলে HTTPS থাকে। আচ্ছা, এবার বলছে ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস, এটাকে বলে ইউআরএল। এই পুরো জিনিসটাকে বলে ইউআরএল। ইউআরএল মানে কি? ইউনিফর্ম বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অথবা বলতে পারো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা মূলত একটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস বা ঠিকানা, অর্থাৎ প্রতিটা ওয়েবসাইটের যে একটা অদ্বিতীয় বা স্বতন্ত্র অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, এটাকে বলে ইউআরএল। যেহেতু আমাদের এটা একটা ফেসবুকের একটা ইউআরএল, তার মানে এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। তাহলে তোমাকে কোশ্চেন আসছিল দিনাজপুর বোর্ড 2016-তে, ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস, তাই না? আচ্ছা, ওয়েব পেজ ডিজাইন কি করে? ওয়েব সার্ভারে তথ্য রাখে, অথবা কি বলে HTML ডকুমেন্ট তৈরি, এটা একটা অপশন। আর বিশ্বব্যাপী নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি ডোমেন রেজিস্ট্রেশন। আসলে ওয়েব পেজ ডিজাইন হলো এক ধরনের HTML ডকুমেন্ট তৈরি করা। মনে করো তুমি যে একটা পেজ দেখো, ফেসবুকের হোম পেজ দেখো, অথবা তোমার হচ্ছে কি করতে পারো, তুমি ফেসবুকের নোটিফিকেশন পেজ, অথবা তোমার কলেজের পেজ, অথবা ইউটিউবের পেজটা দেখো, এটা কি দ্বারা তৈরি? HTML দ্বারা তৈরি। ওটা হচ্ছে এক ধরনের ডকুমেন্ট। আর ডকুমেন্টে কি কি থাকতে পারে? তোমার টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অডিও ভিডিও থাকতে পারে, আর কি থাকতে পারে? গ্রাফিক্যাল ইমেজ থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। তো মেইন ব্যাপারটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন হলো মূলত একটা HTML ডকুমেন্ট তৈরি করা। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন এসেছিল ইউআরএল এর অংশগুলো হলো কি? HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে আমার কি রয়েছে? আরেকটা www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা বলি সার্ভার বলছি, এটা একটা হচ্ছে ডোমেইন নেম। আরো কি থাকতে পারে? আমার ডিরেক্টরি থাকতে পারে, যেমন facebook.com/ দিয়ে মনে করো হচ্ছে নোটিফিকেশন, এরকম কিছু থাকলো আর কি। তারপরে নোটিফিকেশন বা আরো অনেক কিছু থাকলো, দেন স্ল্যাশ দিয়ে আরো কিছু থাকলো। তাহলে এগুলা হচ্ছে আমার কি ডিরেক্টরি বা পাথ বলি আমরা এগুলাকে। তাহলে এখানে 3টে অপশনই হবে, প্রোটোকল থাকবে, হোস্ট নেম আছে, আমার ডিরেক্টরি বা ইউআরএল আছে। তার মানে ইউআরএল এই 3টে অংশ থাকবে। এই কোশ্চেনটাই এসেছিল তোমার রাজশাহী বোর্ড 2017-তে। এবার হোম পেজ দেখার জন্য আবশ্যক, হোম পেজ না, যে কোনো ওয়েবসাইট দেখার জন্য আমার কি লাগবে? মনে করো তুমি ইন্টারনেট ব্রাউজ করতেছো, তাহলে তোমার ইন্টারনেট লাগবে। আচ্ছা, কোনো একটা ব্রাউজার দিয়ে দেখবা, যেমন এটা হতে পারে তুমি অপেরা মিনি দিয়ে দেখতেছো, ইউসি ব্রাউজার দিয়ে দেখতেছো, অথবা ফেসবুকের কোনো একটা ফেসবুক অ্যাপ, যদি ওটা আসলে ফেসবুকের জন্য, তুমি তো আর ওই ফেসবুক অ্যাপ দিয়ে তুমি অন্য ওয়েবসাইট দেখতে পারবে না, তাই না? তো ব্রাউজার লাগবে একটা, তোমার ইন্টারনেট লাগবে, আর একটা কি লাগবে?
সার্চ ইঞ্জিন লাগবে। আসলে সার্চ ইঞ্জিন কি, তুমি ব্রাউজার তো কোনো কিছু খুঁজে না, ব্রাউজার সার্চ ইঞ্জিনকে রিকোয়েস্ট করে যে আমার কাছে এই তথ্যটা জানতে চেয়েছে, তোমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। তখন সার্চ ইঞ্জিন ওর যে সার্ভারগুলো রয়েছে বা বিভিন্ন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যেমন বিভিন্ন অজস্র সার্ভার রয়েছে, এই সার্চ ইঞ্জিন সার্ভার থেকে তথ্যটা খুঁজে এনে ব্রাউজারকে দেয়, ব্রাউজার এটা উপস্থাপন করে। তাহলে আমার কি লাগলো, সার্চ ইঞ্জিন লাগলো, ওয়েব ব্রাউজার লাগলো, আর এটা কি লাগলো, ইন্টারনেট লাগলো। তাহলে এই তিনটাই অপশন হবে। যে কোনটা কোশ্চেনটা এসেছিল তোমাদের চট্টগ্রাম বোর্ড 2016-তে। আচ্ছা, এই যে ডোমেইন নেম, এই যে facebook.com বা cpscr.com বা রংপুর গভর্নমেন্ট কলেজ.com অথবা ttcs.com যা দেখো তুমি, বা youtube.com, এই যে একটা করে ডোমেইন নেম, এইগুলাকে নিয়ন্ত্রণ করার একটা সংস্থা আছে, যে সংস্থার নাম হচ্ছে ICANN। এ সারা বিশ্বের ডোমেইন নেম, এই যে ডোমেইন নেমগুলো রয়েছে নিয়ন্ত্রণ করে থাকে। এটা হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস। তো এটা একটা হচ্ছে অর্গানাইজেশন বা যেটাকে আমরা বলি অলাভজনক প্রতিষ্ঠান, এ সারা বিশ্বের ডোমেইন নামগুলো নিয়ন্ত্রণ করে থাকে আর কি। ওকে, তারপরে আইপি অ্যাড্রেস নিয়ে আরেকটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে দুইটা কোশ্চেন এসেছিল, আমরা দুটাই দেখব। তো প্রথম কথা হচ্ছে আইপিভি। আচ্ছা, এমনিতে আমরা জানি কি আইপি মানে হচ্ছে কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, অর্থাৎ প্রতিটা ডিভাইস, যেমন তোমার ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, মোবাইল ফোন যাই বলো না কেন, সবগুলো একটা ইউনিক বা অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে, এটাকে বলে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন রয়েছে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে আইপিভি হচ্ছে 6, তাই না? আচ্ছা, আইপিভি 4 ব্যাপারটা এরকম, মনে করো গ্রামীণ ফোনে কি ছিল 017, এটা হচ্ছে তার কোড, তাই না? তাহলে গ্রামীণ ফোন 013-তে কেন আসলো? কারণ হচ্ছে এই 017-এর পরে যে তার আর 8টা ডিজিট রয়েছে, এটাকে বিভিন্নভাবে সাজিয়ে মনে ধরে নাও যে 4 কোটি ফোন নম্বর তৈরি করা যায়, কিন্তু গ্রামীণ ফোনে তো আরও নাম্বার দরকার, কারণ তার তো ইউজার 4 কোটি না, 5 কোটি, 6 কোটি, 7 কোটি হয়ে যাচ্ছে। তখন গ্রামীণ ফোন কি করলো, যেহেতু এই 8টা ডিজিটকে বিভিন্নভাবে সাজিয়ে তার 4 কোটি তৈরি করা যায়, আর যদি তৈরি করতে চাও তো ডুপ্লিকেট হয়ে যাবে, তখন গ্রামীণ ফোন কি করছে 013 নিয়ে আছে। তারপর ধরে নাও এখান থেকে আরো 4 কোটি ফোন নাম্বার তৈরি করা যায়, তাহলে টোটাল 4 কোটি কয় কোটি হয়ে গেল, এখন গ্রামীণ ফোনে 8 কোটি। ঠিক তেমনি IPv4 এটা হচ্ছে 32 বিটের, অর্থাৎ 0101 করে তুমি যদি 32টা করে সংকেত বিট নাও, তাহলে যতটা সংকেত তৈরি করা যায় 2 টু দি পাওয়ার 32, মোটামুটি কত হয় 4 কোটি 4.5, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই, সেটা হতে পারে 429 কোটি আর কি, 429 কোটি মেবি, নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই, তুমি ক্যালকুলেটরে এই সংখ্যাটা দেখতে পারো যে 2 টু দি পাওয়ার 32, তার মানে এতটা অদ্বিতীয় অ্যাড্রেস বা তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস তৈরি করা যায়। তো IPv4 হচ্ছে তাহলে কত বিটের, সেটা হচ্ছে 32 বিটের। কিন্তু যত 429 কোটি বা 430 কোটি যে আইপি অ্যাড্রেস তৈরি করা গেল, আমাদের তো এক একজন এক একটা 2টা-3টা ল্যাপটপ থাকতে পারে বা 2-3টা ফোন থাকতে পারে। তো এই যে 32টা বিট দিয়ে যতগুলো তৈরি করা যায়, এর লিমিটটা মনে করো শেষ, অলমোস্ট শেষের দিকে। যেমন গ্রামীণ ফোন 017 দিয়ে তারা চাইলে খুব বেশি তৈরি করতে পারবে না, এই জন্য 013 নিয়ে এসেছে। ঠিক তেমনি আমাদের যে IPv4 রয়েছে, IPv4 দিয়ে 32টা যে বিটটা বিভিন্নভাবে সাজিয়ে তারা তৈরি করতে পারে 430 কোটি মনে করো ফোন ইউনিক অ্যাড্রেস, কিন্তু আমাদের তো আরো দরকার। এর জন্য কত এসেছে, সেটা হচ্ছে IPv6, এটা হচ্ছে 128 বিটের, এটা হচ্ছে 2, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 128, তাহলে অনেকগুলা তোমার হচ্ছে বিলিয়ন ট্রিলিয়ন পর্যায়ে সম্ভবত তৈরি করা যাবে আর কি। এটা তুমি ক্যালকুলেটর দিলেও আসবে না আর কি, কারণ ক্যালকুলেটর সাপোর্ট করবে না এত রেঞ্জ। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেসের ব্যাপার। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় বলছে শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেইনের নাম কি? ডট, যেমন আমি যদি লিখি cpscr.edu, কারণ এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেটা রয়েছে রংপুর। তো এখানে যেটা হয় যে .edu থাকে, তোমার কলেজের ওয়েবসাইটটাও দেখবা যে .edu আছে, তার মানে .edu দ্বারা বোঝায় যেটা হচ্ছে এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এটাই বলছে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেন, অর্থাৎ এই ডট অংশের পরে যেটা থাকে সেটা হচ্ছে মূলত টপ লেভেল ডোমেন, এটার দ্বারা প্রতিষ্ঠানের ধরন বোঝায়, সে এটা কি এডুকেশনাল প্রতিষ্ঠান, না এটা হচ্ছে গভর্নমেন্টের প্রতিষ্ঠান, না এটা হচ্ছে কমার্শিয়াল প্রতিষ্ঠান। এইভাবে .com, .net, .bd, .bd না .com, তারপরে হচ্ছে .int মানে ইন্টারন্যাশনাল হতে পারে, .org মানে হচ্ছে অর্গানাইজেশন। এভাবে এই জিনিসগুলোকে আমরা বলি টপ লেভেল ডোমেন, যেখানে আমরা ডোমেন সেকশনে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
তারপর google.com দিয়ে জানতে চেয়েছে google.com কি। google.com কিন্তু ব্রাউজার না, google.com হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যেমন ইয়াহু, বিং, তারপর হচ্ছে AOL, ask.com, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন যারা কি করে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে দেয়। তো আমি এই ভিডিও একটু লং করতে চাচ্ছি না, আর আমি দরকার আরো একটা ভিডিও বানাবো এই বিষয়ের উপর, যেখানে আমরা ডিটেলস আলোচনা করব আরো, বা এই পার্টটা আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলতে পারবো পরবর্তী ভিডিওতে, বা দরকার হলে আমরা আরো 2-1টা পার্ট করতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তো এই জিনিসগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আশা করি এর মধ্যে থেকে পরীক্ষায় তুমি কয়েকটা রিপিটেড কোশ্চেন পাবা। আর আমরা যেহেতু কোশ্চেন সলভ করতেছি না, আমরা মূলত প্যাটার্ন সলভ করতেছি, একটা জিনিসকে কতভাবে কোশ্চেন হতে পারে এই জিনিসগুলো দেখতেছি, সুতরাং এর মধ্যে থেকে অনেক কিছুই কমন পাবা ইনশাআল্লাহ। তো প্র্যাকটিস করো, কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।